নমস্কার, আমি এশনা কুণ্ডু। আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো এককালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তার বিরুদ্ধে মামলা হলো। কি বিষয় মামলা হলো, কেন মামলা হলো, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছে বিশিষ্ট সাংবাদিক রক্তিম দাস। দাদা, প্রথমেই পলিটিক্যাল ডেলিতে আপনাকে স্বাগত। আজকে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, যেই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় তার কথায় পশ্চিমবঙ্গ চলতো, যার কথা একটা পাতা অবধি নড়তো না পশ্চিমবঙ্গে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের হলো। কিভাবে দেখছেন বিষয়টাকে? না, আসলে আপনি যেটা বললেন তার কথায় চলতো, একদম ঠিক। আপনারা জানেন উত্তর কোরিয়ার একজন কমিউনিস্ট শাসক আছে, তার নাম কিম ইল সুং বা এরকম কি, সে যেভাবে চালাতো তার থেকেও ভয়ঙ্কর একটা স্বৈর শাসন, একটা ফ্যাসিস্ট শাসন পশ্চিমবাংলার বুকে চলছিল। বামফ্রন্ট যখন চলে যায় তখন তার একটা স্লোগান দিয়েছিল, উন্নততর বামফ্রন্ট। হ্যাঁ, তো ওই বামফ্রন্টের ৩৫ বছর আর বাকি ১৫ বছর, এই বাকি ১৫ বছর আমরা উন্নততর বামফ্রন্ট দেখেছি। অর্থাৎ টোটাল ৫০ বছর। এই টোটাল ৫০ বছরে পশ্চিমবঙ্গের যা কিছু ছিল, গরিমা যা কিছু যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য। এবং এমন একটা মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছিলাম, যিনি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি একেবারে সর্বত্রমুখী, বহুমুখী প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বলি বহুমুখী প্রতিভা, তাকেও ছাপিয়ে গেছিলেন। তিনি একাধারে গায়ক, তিনি একাধারে কবি, তিনি একাধারে ছবি আঁকছেন, তিনি একাধারে লোগো ডিজাইন করছেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে সবটাই মিথ্যে। এবং তিনি যে ওই বিশ্ব বাংলার লোগো যেটা ডিজাইন করেছিলেন, আমি সেটা সংবাদ মাধ্যমে প্রথম নিয়ে এসেছি, যে বিশ্ব বাংলার লোগোটাও একজনের নাম, বিশ্ব বাংলার নাম এবং তার লোগো বিশ্ব বাংলা বলে একটি সংগঠন থেকে চুরি করা। এবং গতকালই দেখলাম যে ওই যে তৃণমূলের যে ঘাসফুল লোগোটা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে ওটা নাকি তিনি নিজে এঁকেছিলেন, যেটা অজিত পাজাকের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, আমিও সেই সম্মেলনে ছিলাম। সেই লোগোটা পর্যন্ত আরেকজন মানুষ এঁকেছিলেন, তারটা নিজের বলে চালিয়ে দিয়েছেন। উনি যে ছবিগুলো আঁকতেন, সেই ছবিগুলো উনি নিজে আঁকতেন কিনা এখন যথেষ্ট সন্দেহ আছে, যে ওনার হয়ে কেউ এঁকে দিল, তারপর উনি রং বোলাতেন। অর্থাৎ পুরোপুরি একটা মিথ্যের সাম্রাজ্যের মধ্যে আমরা ছিলাম। মানুষ মুখ খুলতে পারতো না, কিছু হলেই মানুষের বিরুদ্ধে পুলিশ চলে যেত, পুরো প্রশাসনকে কুক্ষিগত করে রেখেছিল। এবং শুধু তাই নয়, আইপিএস আইএস অফিসারদের তুই তোকারি করে ডাকতো। একটা বিশৃঙ্খল পরিস্থিতি, একদম কলতলা ঝগড়ুটে মাসির মতো একটা পরিবেশ এখানে তৈরি করেছিল। সেখান থেকে পশ্চিমবঙ্গের মানুষ শান্ত পেয়ে হয়েছেন। আমি বলেছিলাম, আপনাদের চ্যানেলেই বলেছিলাম ৬ মাস আগে, নিশ্চয়ই মনে আছে, যে বিজেপি না চাইলেও বিজেপি এবার ক্ষমতায় আসছে। তার কারণ হচ্ছে বাংলার মানুষ, সর্বস্তরের মানুষ, তারা কিন্তু আর মেনে নিতে পারছেন না, তিক্ত বিরক্ত হয়ে গেছে। তো সুতরাং এই ভদ্রমহিলা যে কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, দেখুন তার বিরুদ্ধে একাধিক মামলা হবে। এখন যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে তিনি গন্ধা ধর্ম বলেছিলেন। আজকেই এরকম একটা ঈদের দিনে তিনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছিলেন। আরে তিনি তো নিজের নামের পাশে নিজের টাইটেল লিখতেন না, যাতে তিনি একটা সংখ্যালঘু শ্রেণীর কাছে বার্তা দিতে পারেন যে তিনি তাদেরই লোক। তিনি তো তাদেরই লোক হয়ে গেছিলেন। তিনি পশ্চিমবঙ্গ যে হিন্দুদের হোমল্যান্ড, পূর্ববঙ্গ থেকে আগত হিন্দুদের থাকার জন্য যে হিন্দু হোমল্যান্ড যেটা তৈরি করেছিলেন শ্যামাপ্রসাদ, যেটা ইতিহাসে লেখা আছে, তাকে তিনি উল্টে দিয়েছিলেন। দিয়ে এখানে সংখ্যালঘুদের তোষণ করে, তুষ্টিকরণ করে, এবং অনুপ্রবেশকারী রোহিঙ্গা, দেখুন আজকে হেকিমপুর বর্ডারে গিয়ে এসআইআর এর সময় গেছিল, এবং এখনো দেখুন ভর্তি হচ্ছে, পালাচ্ছে সব, পিপিল করে পালাচ্ছে সব ইঁদুরগুলো। তো এখন এদের মুখ্যমন্ত্রী ছিলেন উনি, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন অনুপ্রবেশকারী সংখ্যালঘু একটা সেকশনের মুখ্যমন্ত্রী। এবং সেই সংখ্যালঘুদের ধান্দাবাজ সেকশন, সব সংখ্যালঘু ওনার পক্ষে ছিলেন না, তাহলে এত ভোট বিজেপি পায় না। এদেরকে নিয়ে এবং প্রশাসনকে নিয়ে উনি এখানে একটা ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করেছিলেন। যে কারণেই ওনার এত সাহস যে উনি হিন্দু ধর্মকে, উনি নাকি বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, তো ব্রাহ্মণ পরিবারের সন্তান, যে হিন্দু ধর্মের মতো একটা ধর্মকে উনি গন্ধা ধর্ম বলেছেন। এবং জগন্নাথ দেবের যে ধাম, সেই জগন্নাথ ধামকে কত বড় দুঃসাহস উনি তুলে নিয়ে এসে এখানে দীঘায় বসিয়েছেন। অর্থাৎ আমার মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, যেখানে কবিতায় রবীন্দ্রনাথ বলছেন যে সাধুশ্রেষ্ঠ নরোত্তম বলে একজন নরোত্তম ছিলেন, তাকে মহারাজা গিয়ে বলছেন যে আপনি আমার মন্দিরে আসুন, আমি মন্দির বানিয়েছেন। উনি নরোত্তম রাস্তায় বসে আছেন, তো নরোত্তম তাকে বলেছো, এই মন্দিরে তুমি নিজেকে স্থাপন করেছো, ভগবানকে স্থাপন করেননি। ঠিক তাই এই জগন্নাথ মন্দিরে উনি, মমতা ব্যানার্জি নিজেকে স্থাপন করার জন্য করেছিল, জগন্নাথ দেবকে স্থাপন করেননি। পাপ বাপকেও ছাড়ে না, আর ধর্মকে নিয়ে
এরকম ধরনের কাজ করলে ধর্মের যে অনুশাসন তা কিন্তু নেমে আসে। তিনি কি করেননি, তিনি নতুন এক দেবীর আবির্ভাব ঘটিয়েছিলেন, তার নাম বিষ্ণু মাতা, আমরা সবাই দেখেছি। তিনি জারোয়া ভাষা আদৌ আছে কিনা, তার কোনো লিপি আছে কিনা আমরা জানি না, সেই জারোয়া ভাষায় তিনি বলেছিলেন রবীন্দ্র রচনাবলী বার করবেন। তিনি গান্ধীজিকে নিয়ে এসেছিলেন, গান্ধীজিকে অনশন করছেন, গান্ধীজি 46-47 সালে দেশভাগের সময় বেলেঘাটায়, তখন মৃত রবীন্দ্রনাথকে নিয়ে এসে তাকে দিয়ে লেবুর জল খাইয়েছিলেন। এর সিধু কানু ডহরে গিয়ে প্রোগ্রাম করতে গিয়ে সিধু কানুর পরিবারকে হাজির করতে পেরেছেন, কিন্তু ডহরবাবুর পরিবারকে খুঁজে বেড়ার চেষ্টা করেছিলেন। এরকম অসংখ্য ঘটনা, মানে একটা জঘন্যতম একটা ব্যবস্থা, যেখানে আমরা ইতিহাস, ভূগোল, সংস্কৃতি সবকিছু ভুলে যাচ্ছিলাম। আর কদিন থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম পশ্চিমবঙ্গের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, রবীন্দ্রনাথ সব ভুলে যেত। সবকিছুর মূলে ছিলেন এই ভদ্রলোক, এই ভদ্রমহিলা এবং তার আদরের ভাইপো যুবরাজ। আজকে সব একের পর এক কিন্তু সব বেরিয়ে আসছে, আরো মামলা হবে, সব কটা জেলে যাবে, আমি আপনাকে বলছি, কেউ বাঁচবে না। যারা এই অন্যায় করেছে সব কটা জেলে যাবে। কারণ মানুষ চাইছেন, মানুষ প্রথমে চেয়েছিল বিজেপি ক্ষমতায় আসুক, এরপরে মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে যে দুর্নীতিবাজ সমস্ত লোকগুলো জেলে যাক। আজকে দেখুন পাট ক্ষেত থেকে টাকা উদ্ধার হয়েছে, কালকে পাট খেতে টাকা লুকিয়ে রেখেছে। আচ্ছা, একজন তো ভয়ে আত্মহত্যাই করে ফেলেছে, দেখেছেন আপনারা। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এদেরকে বাঁচাতে কারা যাচ্ছে? এই ঘোলা জলে মাছ ধরতে সিপিএম নেমে পড়েছে। সিপিএম পারতো না এদেরকে সরাতে, যে বিজেপি সরেছে, এরা পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন ক্লাবগুলোকে দখল করছে, বিভিন্ন ইনস্টিটিউশন দখল করছে, ধর্মীয় সংগঠন দখল করেছে। আর বিকাশ ভট্টাচার্যের মতো একটা মানুষ চলে গেছে একটা দুর্নীতিবাদকে বাঁচাতে। ঠিক কপিল সিব্বল যে কাজটা করতো সেই কাজটা এখন বিকাশ ভট্টাচার্য করছে। এর আগে অভয়ের মার কেসটা গন্ডগোল পাকিয়ে দিয়েছে, দিয়ে মামলা গন্ডগোল গুলিয়ে দিয়েছে, এখন বিকাশ ভট্টাচার্য হয়েছে এদের নতুন গুরু। হ্যাঁ, অর্থাৎ আমি বারবার একটা কথা বলতাম যে এদের উপরটা সবুজ ছিল, ভেতরটা লাল ছিল। এই সেটিং বলতো না, আসলে সেটিংটা চিরকালই সিপিএম এর সঙ্গে মমতা ব্যানার্জি ছিল। তার কারণ হচ্ছে বিজেপি যখন 19-এ বেশ কিছু আসন বেশি পেয়ে গিয়ে এসেছিল, তখনই বিমান বসুকে ডেকে ওই নবান্নতেই বসে বোধহয় ফিশ খাইয়ে বলেছিল মমতা ব্যানার্জি, বিমানদা সিপিএম কিন্তু পারছে না, বিজেপি বেড়ে যাচ্ছে, একটু দেখুন। ওই ফিশ ফ্রাই সেটিং শুরু হয়েছিল, সেই সেটিংয়ে এখনও এরা চলছে। এখন তৃণমূলের বদলে সিপিএমকে দিয়ে বিজেপির বদনাম করার জন্য এরা নতুন ছক কষছে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে যে আপনারা এই সংস্কৃতি যে কথা বলেন, তার পরিপ্রেক্ষিতে একটা কথা আছে যে কবির সুমন, সেই কবির সুমন একসময় তারা মা বোনেদের, মহিলাদের যে তাদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় কথা বলেছিল, এখন দেখা গেল যে তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে, কি বলবেন? আরে মামলা তো দায়ের করা উচিত। কবির সুমন নিজে আমাকে মালাউনের বাচ্চা বলে গালাগালি দিয়েছেন। মালাউন একটা খুব কুৎসিত শব্দ, একটা আরবিক শব্দ সম্ভবত, যেটা বাংলাদেশের হিন্দুদেরকে বলা হয়। উনি তো আবার বাংলাদেশি মুসলমানদের মতো আচরণ করতেন। একটা ভদ্রলোক নিজের ধর্ম পরিবর্তন করেছেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, করতেই পারেন, কিন্তু করে তিনি সেই ধর্মকে স্থাপন করার জন্য যে কাজ করেছেন, কোনো একজন সাম্প্রদায়িক মানুষের মতো তিনি আচরণ করতেন। তার গান নিয়ে আমার অশেষ শ্রদ্ধা আছে। তিনি যদি তার গান নিয়ে বাজনা নিয়ে থাকতেন কোনো আপত্তি নেই, কিন্তু গান বাজনার বাইরে গিয়ে এরা রাজনৈতিক নেতা হতে গিয়ে মানুষকে জ্ঞান দিতে গিয়ে আজকে এই পরিস্থিতি। আপনি কোনোদিন শুনেছেন হেমন্ত মুখোপাধ্যায় তারা মানুষকে জ্ঞান দিত? হেমন্ত মুখোপাধ্যায় যে গানগুলো গেয়েছিলেন সেগুলো কি জীবনমুখী নয়? এরা একটা নতুন শব্দ আবিষ্কার করেছিল, জীবনমুখী। তার মানে এর বাইরে যা সব ছিল সব মরণমুখী গান ছিল আর কি। হ্যাঁ, তো কবির সুমনও যে কাজ করেছেন, অন্যায় করেছেন, তিনিও দোষ ঢাকতে পারেন না। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, কারণ তিনি তো যতই বলেন আমি তৃণমূলের সঙ্গে ছিলাম না, তিনি তো এই তৃণমূলে, এই আমার যাদবপুর থেকে উনি সাংসদ হয়েছিলেন, তৃণমূলের মিছিলে গিয়ে, তৃণমূলের মিটিংয়ে গিয়ে মমতা ব্যানার্জির স্তুতি করতেন, মমতা ব্যানার্জির পা ধরে বসে থাকতেন। তাই নয়, আবুল বাশার বলেছিলেন তিনি নাকি শ্রেষ্ঠ মনীষী, আবুল বাশারের মতো সাহিত্যিক, তিনিই বলেছেন যে মমতা ব্যানার্জি নাকি যুগে, এরা যে টাকার কাছে বিক্রি হয়ে গেছিলেন। চোখে ঠুলি পড়ে এই বুদ্ধিজীবীরা অন্ধ প্রেম দেখিয়ে মমতা ব্যানার্জির পক্ষে কাজ করেছে এবং মানুষকে বিভ্রান্ত করতেন। এখন সব একটা করে কবর খুঁড়ে বেরোচ্ছে, এবার এদের জেল যাত্রা আসছে, সেই কারণেই এরা এখন এইসব বলছেন যে আমরা এসবের মধ্যে ছিলাম না, আমরা কিছু জানি না, সব বোকা সাজছেন এখন। একদম আজকে ঈদের দিনে একটা নজিরবিহীন ঘটনা দেখতে পাওয়া গেল যে আর কোনো রাস্তা আটকে নামাজ পড়া হলো না এবং ডাইরেক্ট নামাজ পড়া হচ্ছে ময়দানের মাঠে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে উনি বলেছিলেন যে রাস্তা আটকে কোনো রকম ধর্মীয় কোনো কাজ করা যাবে না, তো সেটাই দেখা গেল সেরকম। এবং যারা সেই সম্প্রদায়ের মানুষ বা মুসলিম সম্প্রদায়ের, তারা সবাই দেখা গেল যে মাথায় হেলমেট পরে একদম ঠিকঠাক ভাবে তারা বাইকে করে গেলেন এবং তারা ময়দানে গিয়ে নামাজ পড়লেন। কি বলবেন, কি বিষয়টা কিভাবে দেখুন? ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ভারতবর্ষের মুসলিমদের একটা বড় অংশ যারা সামনে আসে তাদের হাতে ভারতের জাতীয় পতাকা ধরিয়ে দিয়েছিলেন।
তারা যে কোনো গত কয়েক বছরে তারা যা কিছু হচ্ছে ভারতের জাতীয় পতাকা নিয়ে আসছে। এর আগে তারা ওই তাদের পাকিস্তানি পতাকা নিয়ে আসতো, নরেন্দ্র মোদী করেছিলেন। এবার শুভেন্দু অধিকারী যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে একটা কাজ করেছেন, যে পাকসার কাজ রাজাবাজার বিভিন্ন অঞ্চলে এই সংখ্যালঘু মুসলিমদের যুবকরা, উচ্ছৃঙ্খল যুবকরা মাথায় হেলমেট না পরে চলে যেত, তাদেরকে পুলিশ কোনো কেস দিত না, চোখ অন্ধ হয়ে থাকতো। কিন্তু অন্য আমাদের সিন্ধু সম্প্রদায়ের মানুষরা গেলে তাদেরকে কেস দিয়ে দিত, তারা এখন হেলমেট পরছে। হ্যাঁ, এখন তো ঠেলায় পড়ে বেড়াল গাছে উঠে গেছে। হ্যাঁ, রাস্তা জোর করে দখল করে নামাজ পড়া হতো, সেটা যখন আইন আছে, আইন ছিল 1950 সালে আইন ছিল যে গো হত্যা করা যাবে না 14 বছরের নিচে। সেই আইনটাকে এরা এতদিন ভোটের স্বার্থে, এই তুষ্টিকরণের স্বার্থে চাপিয়ে রেখেছিল। আইনটা তো বিজেপি সরকার করেনি, আইনটা ছিলই। এবার সেই আইনটা যখন বলবৎ হয়েছে, ওই যে বললাম বেড়াল গাছে উঠে পড়েছে, এখন ব্রিগেডে চলে যাচ্ছে, বলছে হ্যাঁ এখানে খুব ভালো ছিল, তো আগে ব্রিগেডটা খুঁজে পাননি, তাই আমরা রাস্তা দখল করেছিলেন। অর্থাৎ উচ্ছৃঙ্খল জনগোষ্ঠীকে তৈরি করেছিল এই সরকার এবং তার আগের সরকারও। একদম দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্তে এখন ভিড় বাড়ছে, সব বাংলাদেশের অনুপ্রবেশকারী তাদের হচ্ছে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এখন তৎপরতা মানে দেখানো শুরু করেছে, মানে অনুপ্রবেশকারীদের শেষ করা হবে এরকমটাই বলেছিলেন শুভেন্দু অধিকারী। তাহলে কি সেই কথাই ফলত মানে একদম সেই কথা মতো কি কাজ হচ্ছে এখন? একদম ঠিক। বিজেপি দীর্ঘদিন ধরে বলে আসছিল, আমাদের মতো মানুষরা বলছিল যে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীতে ছেড়ে গেছে, রোহিঙ্গাদের ছেড়ে গেছে। আমরা তার বিভিন্ন তথ্য প্রমাণ হাজির করেছিলাম। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে এই অনুপ্রবেশকারীদের জন্য জল পানি হয়ে গেছিল, আকাশি রং আসমানি রং পরিণত হয়ে গেছিল। রাম, আমাদের ভগবান শ্রীরাম, তিনি তার অর্থ করেছেন নাকি মুভিং, মানে ভ্রাম্যমান, তাকে বলে রাম। তো এই সমস্ত সবগুলো হচ্ছিল। আমাদের কৃষ্টি সংস্কৃতি সমস্ত কিছু এই বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমরা, বাংলাদেশি মুসলিমরা দখল করে নিচ্ছিল। এরা চোখ বন্ধ করেছিলেন ভোটের স্বার্থে, কারণ এদের ভোটার কার্ড, আধার কার্ড সব পাওয়া যাচ্ছে তো এদের। এই তৃণমূল আমলে হয়েছে, বাম আমলে হয়েছে, এদেরকে সীমান্তবর্তী অঞ্চল আগে বসাতো, তারপর ধীরে ধীরে এরা কলকাতা সারাউন্ডিংয়ে ঢুকে গেছে। এদের মধ্যে দিয়ে জঙ্গি আসতো, অবাধে জঙ্গি আসতো, অবাধে আপনার টাকার কারবার হতো, জাল টাকা ধরা পড়তো। আপনারা জানেন মালদা মুর্শিদাবাদ সীমান্তে জাল টাকা ধরা পড়তো, অবাধে মাদক আসতো, অবাধে মানে শিশু এবং মহিলাদের স্মাগলিং হতো, এই সমস্ত কিছু অবাধে। গরু চুরি তো আছেই তার সঙ্গে, ধরে নিন। তো যখনই এই সরকার এসে গেছে, এসআইআর হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এসআইআর সারা ভারতবর্ষ জুড়ে হবে। এই এসআইআর এর প্রক্রিয়ায় প্রথমে এক ধাপ পালিয়েছে, এখন যেগুলো আছে সেগুলো পালিয়ে যাচ্ছে। তো যারা এতদিন বলতো পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী নেই, তারা এখন কি উত্তর দেবেন? ওই হেকিমপুর বর্ডারে কি আপনার আমার বাড়ির লোক বসে আছে নাকি? ও তো সব বলছে বাড়ির ঠিকানা। দেখলাম চাচা দাড়িওয়ালা, তিনি বলছেন আমি খুলনার দাকপে বাড়ি, চলে এসেছিলাম, পেটে ভাত নাই তাই চলে এসে। তোমার দেশে পেটে ভাত নেই তুমি বোঝো ভাই, তুমি আমার দেশে এসছো কেন? আমার দেশের মানুষের পেটের ভাত নষ্ট করতে তুমি এসছো। এবং এর ফলে শুধু আমরা আক্রান্ত হইনি, এখানকার যারা আদি মুসলিম, যারা এখানকার বাসিন্দা, যারা ভারত ছেড়ে যায়নি, তাদের রুটি রুজি কেড়ে নিচ্ছিল ওই রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমরা। বিপদটা এখানে। এবং নিরাপত্তার প্রশ্ন, আজকে যদি পশ্চিমবঙ্গে বিজেপি না হতো, তাহলে এটা সত্যি সত্যি পশ্চিম বাংলাদেশ হয়ে যেত, আমাদের চিকেন নিয়ে কুড়ে বেরিয়ে যেত। এরা পুরো প্ল্যান করেছিল। কারণ আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান, সে যখন জেল থেকে ছাড়া পড়লো ইউনুস আমলের, সে তো জেল থেকে ছাড়া পেয়ে হাসপাতালে বসে ভিডিও বার্তা দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি মোদীকে ছেড়ে আমার সঙ্গে চলে আসুন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। কই সেদিন তো প্রধানমন্ত্রী, সেদিনকে তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতিবাদ করেন, এটা জঙ্গি তাকে আহ্বান জানাচ্ছে। সেই জন্য তো তাকে প্রশ্ন করা উচিত কোর্টে রেখে নিয়ে, যে আপনি সেদিনকে কেন বিরোধিতা করেননি? তাহলে কি আপনি বকলমে জঙ্গিদের পক্ষে? আপনারা সবাই জানেন খাগড়াগড় বিস্ফোরণের সময় তৃণমূলের এক নেতার বাড়ি ছিল ওখানে, তৃণমূলের লোকরা ওখানে যাতায়াত করতো। এইগুলো তো এবার আস্তে আস্তে সব বেরোবে। এনআইএ তদন্ত করছে কারা কারা দেশবিরোধী শক্তি এখানে লুকিয়েছিল, এবং এই দেশবিরোধীর শক্তিগুলো হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে কাশ্মীর মাঙ্গে আজাদি, ওই আফজলকে ফাঁসির সময় বলছে আফজল হাম শর্মিন্দা হয়, তেরা কাতিল জিন্দা হয়। এগুলো বন্ধ করতে হবে। রাষ্ট্রের মধ্যে দাঁড়িয়ে রাষ্ট্রবিরোধী চক্রান্ত করবে, দেশবিরোধী চক্রান্ত করবে, তাদের শাস্তি দিতে হবে। দরকার হলে তাদেরকে দেশের বাইরে বার করে দিতে হবে। যাদের এত প্লেম আছে তারা এই দেশ ছেড়ে চলে যাক, পাকিস্তানে যাক, পাকিস্তানে গিয়ে কমিউনিস্ট পার্টি করুক, বাংলাদেশে গিয়ে কমিউনিস্ট করুক, এখানে তাদের থাকার দরকার নেই। আমাদেরটা আমাদের মতো করে বুঝতে দিন। এবার এই যে যারা অনুপ্রবেশকারী তারা রীতিমতো ক্যামেরার সামনে বলছেন যে আমাদেরকে এরকম টাকার বিনিময়ে ভোটার কার্ড করে দাও, তো তাদের কাছে বৈধ ভোটার কার্ড আধার কার্ড রয়েছে, যারা দেখাচ্ছে ক্যামেরা অবৈধ আধার, জাল অবৈধ, মানে যারা টাকার পরিপ্রেক্ষিতে তাদের ভোটার কার্ড আধার কার্ড তৈরি করা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? কত পরিমাণ? আরে এরা এমন একটা প্রাণী, টাকা পেলে নিজের মাকে বিক্রি করে দেয়। এটা তো নিজের মাকেই বিক্রি করা, দেশকে বিক্রি করে দিচ্ছে, নিজের মাকে বিক্রি করে দিতে পারে এরা। সেটাই করেছে এরা মানে 2020 গেম খেলতে নেমেছিল, টেস্ট ম্যাচ খেলতে নামেনি। যা পাবে কুড়িয়ে কাচিয়ে তুলে নাও।
সরকার কতদিন থাকবে আমরা জানি না, এরা নিজেরাও জানতে হয়তো কয়েকদিন পর পড়ে যাবে। তাই জন্য এদেরকে সব আধার কার্ড, রেশন কার্ড সব দিকে, যত জঙ্গি ধরা পড়েছে ভারতবর্ষে আপনি দেখুন, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কোত্থেকে তৈরি হয়েছে, সব তো পশ্চিমবঙ্গ থেকে তৈরি হয়েছে। সব তৃণমূলের নেতারা এর সঙ্গে যুক্ত, সব তৃণমূলের নেতারা এর সঙ্গে যুক্ত। সিপিএম এর আমলে তারা দরজা খুলে দিয়েছিল, আর তাদেরকে স্থায়ী বাসিন্দা করেছে হচ্ছে তৃণমূল। একইভাবে সিপিএম তৃণমূল দুজনেই দায়ী। আচ্ছা, এই যে একদম নাম না করে শুভেন্দু অধিকারকে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে তৃণমূল সুপ্রিমো। তিনি বললেন যে আমিও তো প্রশাসন চালিয়েছি, আমিও জানি যে কিভাবে কি হয়েছে, ভোট যদি লুট না হতো তাহলে 220 থেকে 230টা আসনে নাকি তৃণমূল জিততো। হ্যাঁ, উনি অনেক দিবাস্বপ্ন দেখেন, উনি এখনো মনে করছেন উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কারণ কি হয়, ফ্যাসিস্টরা যখন তাদের চেয়ার সরে যায় না, ফ্যাসিস্টরা ভয় পায় সবসময়। ফ্যাসিস্টরা কোনোদিন চেয়ার ছাড়তে চায় না, আমৃত্যু তারা থাকে। কমিউনিস্ট পার্টিদের সব ফ্যাসিস্ট হয়, এ তো কমিউনিস্ট, ভেতরটা তো কমিউনিস্ট। এর মানে জ্যোতিবাবুর একদম উন্নততম শিষ্য হচ্ছে মমতা ব্যানার্জি, যেটা আমি বলিনি, তথাগত রায় বলেছেন। কমিউনিস্টরা কি হয়, ওদের একটা নিয়ম আছে, ওরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। হ্যাঁ, চীনে দেখবেন দেহত্যাগ না করলে পদত্যাগ হয় না। তো মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষে স্ট্যালিনের মতো লোক তামিলনাড়ুতে, তিনি হেরে যাওয়ার পরে গিয়ে দিব্যি গিয়ে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র দিলেন। উনি বললেন না, আমি পদত্যাগপত্র দেবো না, যার জন্য দুদিনের জন্য আমাদের রাষ্ট্রপতি শাসন করতে হলো পশ্চিমবঙ্গে। এটা খুব লজ্জার ব্যাপার যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি সংবিধান মানেন না। তিনি এখানে একটা আলাদা স্টেট তৈরি করেছিলেন, যার নতুন একটা জাতীয় সঙ্গীত বানানো হয়েছিল। সে আবার কি গানটা, আবার রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা নিজের নামের মতো পরিবর্তন করে নিজের কথা দিয়ে বানিয়েছিলেন। একটা লোগো বানিয়েছিলেন, যেটাও চুরি করা। তো উনি একটা আলাদা স্টেট বানিয়েছিলেন এখানে, যেখানে কোনো কিছু উনি মানতেন না, SIR মানবো না, এই মানবো না। এখন উনি হেরে যাওয়ার পরে উনি বলেছেন যে না, আমি মুখ্যমন্ত্রী, আমি যাব না। তারপর যাই হোক, ওনাকে তো ধাক্কা মেরে ফেলে দিয়েছে না। এখন যেটা হচ্ছে যে উনি এখন বলছেন যে ওনাকে হারিয়ে দিয়েছে। আমি বলছি, ওনাকে অনুরোধ করছি, আপনি আপনার ভাইপোকে নিয়ে বাংলাদেশ সীমান্তে চলে যান, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি বিনা পাসপোর্টে, বিনা ভিসায় বাংলাদেশে নাগরিকত্ব নিন, ওখানে গিয়ে থাকুন। ওখানে আপনার ভাই ব্রাদাররা আছে, আপনাকে আদর করে রাখবে, কারণ আপনি ওদের জন্য এতদিন এখানে ছিলেন। ওদের যে পারপাস সার্ভ করেছেন বাংলাদেশিদের, তারা এত মনে হয় অকৃতজ্ঞ নয়, আপনাকে তারা সাদরে গ্রহণ করে নেবে। কারণ আজকে আপনি হেরে যাওয়ার পরে যত না বেশি কান্না আপনি কেঁদেছেন, তার থেকে বেশি বাংলাদেশের মানুষ কেঁদেছে। হ্যাঁ, আমরা দেখেছি সব টিভিতে, বাংলাদেশের ওই জামাত ইসলামিয়া, ওই জামাত খামাত, এরা সব কান্নাকাটি করে ভেসে দিয়েছে। তো আপনি ওখানে চলে যান, ওখানে আপনার জন্য বন্দোবস্ত রয়েছে। কারণ এখানে থাকলে আপনার জেল যাত্রা কেউ আটকাতে পারবে না, কিন্তু ওখানে আপনি সম্মানের সঙ্গে থাকতে পারবেন। আমাদের দয়া করে এবার ভালো থাকতে দিন, আপনি আর দয়া করে ডিস্টার্ব করবেন না, কারণ আপনার কথা শোনার মতো সময় আর মানুষের নেই। মানে তৃণমূলের সেই বিধায়ক যার নিয়ে এত চর্চা, দিলীপ মণ্ডল, সে অবশেষে গ্রেফতার হলো পুরীর একটি বিলাসবহুল মানে রুম থেকে। তার একটা বিলাসবহুল বাড়ি খুঁজে পাওয়া গেছে, তার সেই বাড়িতে লন রয়েছে, পার্সোনাল সম্পত্তি রয়েছে, প্রচুর বিশাল সম্পত্তি এর হদিশ পাওয়া গেছিল। সেই দিলীপ মণ্ডল একদম গ্রেফতার হলো। তাহলে কি আরো কোনো বড় তথ্য ফাঁস হতে পারে? আরে বাবা, আরে বাবা, সে পালিয়ে কোথায় গেছে? সেও জগন্নাথ দেবের শরণে গেছে। তো ছেড়ে পুরীতে গেল কেন? দীঘার জগন্নাথ ধাম করেছেন, এত জাগ্রত, সেখানে গিয়ে থাকতে পারতো। সেখানে না গিয়ে পুরীতে গিয়ে আশ্রয় রয়েছে। ওই যে বললাম, বেড়াল গাছে না, ঠালায় পড়লে গাছে ওঠে, ওখানে পালিয়েছে। আরে এগুলো তো হিমশৈলের একটা, মানে জাস্ট আইসবার্গের একটা ছোট্ট অংশ। এখনো অনেক এরকম পাড়ায় পাড়ায় লুকিয়ে আছে। এই যে আমি যে পাড়াটায় থাকি, এই পাড়ার যিনি কাউন্সিলর ছিলেন, হ্যাঁ, কাউন্সিলরের হাজবেন্ড ছিলেন, তো তাকে যদি ধরা হয় তো অনেক কিছু বেরোবে। মানে এমন, আমি আপনাকে বলছি ঘটনাটা, যে এখানে একটা বাড়ি ভাঙা হচ্ছে, সেই বাড়িটা কর্পোরেশনের লোক বাড়ি ভাঙছে। হ্যাঁ, এবার কাউন্সিলর গিয়ে তাকে ঠেকাচ্ছেন, মানে কর্পোরেশনের কাউন্সিলর কর্পোরেশনের বাড়ি ভাঙা ঠেকাচ্ছে। তো এখানে কত রকম লেনদেন হয়েছে। যে আজকে আপনি গড়েন যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে লন্ডন বানাবেন, তো লন্ডন না বানিয়ে সাহারা মরুভূমি বানিয়ে দিয়েছেন। এই যে আজকে 30-40 টেম্পারেচার, কেন? এই গত কয়েক বছরে, বাম আমলের শেষ দিক থেকে গত কয়েক বছরে অঞ্চলে একটা পুকুর নেই, একটা গাছপালা নেই, সব খেয়ে ফেলেছে। বালি যেমন খেয়েছে, সোনা খেয়েছে, গাছপালা, পুকুর সব খেয়ে ফেলেছে এই কাউন্সিলররা। তো সেখানে দাঁড়িয়ে কত লোককে জেলে ভরবেন? আমার মনে হয় যেমন অনুপ্রবেশকারীদের ধরে রাখার জন্য একটা মানে ইয়ে তৈরি করছে জায়গায় জায়গায়, তৃণমূলের এইসব দুর্নীতিপরায়ণদের ধরার জন্য বোধহয় আলাদা সেল করতে হবে। কারণ প্রেসিডেন্ট রেসিডেন্সি এইসব সংশোধনাগারে এদের সংশোধন করা যাবে না। সংশোধনাগার মানে সংশোধন করতে হয়, এদিকে কিছু করা যাবে না, এইগুলো করা যাবে না। তো যার ফলে নতুন কোনো জেল তৈরি করতে হবে, আরও কিছু করতে হবে। কারণ এই সবে শুরু, হ্যাঁ, সবে 15 দিন হয়েছে বোধহয় শুভেন্দুবাবু এসছেন। যাই হোক, আমি দাদা বলে ফেললাম, কারণ ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি, ওনার লড়াইয়ে ছিলাম, দেখেছি। এবং কি বলবো, যে উনি যে 15 দিনে যা কাজ করেছেন,
দলমত নির্বিশেষে সবাই দুহাত তুলে সাধুবাদ দিচ্ছেন। উনি পশ্চিমবঙ্গের আসল চরিত্রকে ফিরিয়ে এনেছেন এবং সেই কারণেই পশ্চিমবঙ্গ আজ পশ্চিমবঙ্গে নতুন করে আমরা স্বপ্ন দেখছি যে এটা পশ্চিমবঙ্গ। আমরা তো জেনেছিলাম এটা বাংলা, সে বাংলাটা হারিয়ে দিচ্ছিল যে আমাদের পশ্চিমবঙ্গকে। এবার আমরা পশ্চিমবঙ্গে এসেছি, এতদিন ছিল এটা বাংলা নামক একটা ফ্যাসিবাদী রাজ্য, যেটাকে উনি রাষ্ট্র মনে করতেন। আচ্ছা, এই যে দেখা গেল যে আপনি ভাঙার কথা যে বললেন, সেই পরিপ্রেক্ষিতেই আসছি যে যুব ভারতীর সামনের যে ওই একটা মূর্তি ছিল, অদ্ভুত মূর্তি, সেই মূর্তি ভাঙা হলো। হ্যাঁ, আমি এটা বলি, শুনুন। আমি একটা গল্প পড়ে নাটক শুনেছিলাম, সেই নাটকটা আকাশবাণী, তখন ছোট। সেই নাটকটার নাম ছিল চোখে আঙুল দাদা। তো এরকম একজন বিজ্ঞ মানুষ, চোখে আঙুল দাদা, সে সবার ক্ষুব্ধ হতো। তো সে স্বর্গে চলে গেছে। স্বর্গে চলে যাওয়ার পরে ব্রহ্মাকে গিয়ে বলছে, তুমি যে কিছু মানুষ বানিয়েছো একদম ঠিকঠাক বানাওনি। মানে ব্রহ্মাকে উত্ত্যক্ত করছে। তো ব্রহ্মা তখন রেগে গিয়ে বললেন যে ঠিক আছে, তুমি বানাতে পারবে, মানুষ বানাতে পারবে? বলে হ্যাঁ। তখন ওকে একতাল মাটি দেওয়া হলো, দিয়ে বলা হলো তুমি এটা বানাও। তো ও বানালো। বানানোর পরে ও ব্রহ্মাকে গিয়ে বলছে, আমি যে মানুষটা বানিয়েছি আমি তোর বাবা, তো ওকে প্রাণ দিতে বলুন, আপনি প্রাণ দিন ওকে। তো ব্রহ্মা বলছে, ভালো করে ভেবে দেখো বাবা, প্রাণ দিলে যদি কোনো গন্ডগোল হয়? বলছে না না, কিসের গন্ডগোল হবে, আমি ওর বাবা, আমি ওকে তৈরি করেছি, আপনি প্রাণ দিন। তো ব্রহ্মা ওকে প্রাণ দিল। প্রাণ দেওয়ার পরে যে মানুষটা দাঁড়ালো, দাঁড়িয়ে উঠে চোখে আঙুল দাদাকে তাড়া করছে এবং চোখে আঙুল আমাকে ছেড়ে দে, কেন আমায় তাড়া করছিস, আমি তোর বাবা। তখন সে বলছে, কিসের বাবা, তুই আমার চোখ দুটো পেটের মধ্যে দিয়েছিস। ঠিক আছে, আমার মনে হয় মমতা ব্যানার্জি ওই যে কিম্ভূত কিমাকাল একটা মূর্তি বানিয়েছিল, ঠিক ওই মূর্তিটাই, যার উপরের অংশ ছিল না পেটের উপর থেকে, তার চোখ বানিয়েছিল পেটে। এরকম বিভৎস মূর্তি সারা পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, উনি নিজেকে ভ্যান গগ মনে করতেন। তো এরকম মূর্তির ছবি উনি কি করে আঁকলেন? যিনি একটা মানুষের ছবি আঁকতে গিয়ে কমপ্লিট মানুষ আঁকতে পারেন না, অর্ধেক মানুষ আঁকেন, মাথাবিহীন মানুষ। অবশ্য উনি মাথাবিহীন মানুষই চান, সেজন্য মাথাবিহীন মানুষ চেয়েছেন, মস্তিষ্ক বুদ্ধিবৃত্তিবিহীন মানুষ। তা সেটাই উনি এনেছেন। কেন, উনি যে বুদ্ধিজীবীদের তৈরি করেছিলেন, এটা তো বুদ্ধিজীবী নয়, এটা হচ্ছে বুদ্ধি ভাতাজীবী, এরা বুদ্ধি ভাতা পেত। তো সেই বুদ্ধি ভাতাতে ওই জিনিসই বেরোয়। এটা উদ্ভট মূর্তি, সকলে গিয়ে দেখতেন, ওটা দর্শন করতেন, বাচ্চারা তো ভয় পেয়ে যেত। হ্যাঁ, ওই যে ছোটবেলায় বলতো না গব্বর সিং আসলে রাত্রিবেলা, তো ওরকম একটা ব্রহ্মদৈত্যের মতো মূর্তি বানিয়েছিলেন উনি। যাই হোক, এটা উৎখাত হয়েছে, ধন্যবাদ আমাদের ক্রীড়ামন্ত্রীকে, তিনি প্রথম দিনেই এটা উৎখাত করে দিয়েছেন। আর ওদিকে মেসির মূর্তি তো থরথর করে কাঁপছে, ওটা মেসি নিজে উদ্বোধন করতে যাননি। কারণ হচ্ছে, আপনাকে বলি আসল ঘটনাটা, মেসি কেন উদ্বোধন করতে যাননি, ওইটা লোকের চাপ ফাপ না, মেসি নিজের মুখের সঙ্গে ওই মুখ মেলাতে পারেননি যে এটা তার মুখ কিনা, তাই জন্য মেসি উদ্বোধন করতে যাননি। এখন মূর্তি কাঁপছে, তৃণমূল যেরকমভাবে দুলছে, মূর্তিও কাঁপছে, যে কোনো দিন পড়বে। আপনি এবার বলবেন যে মমতা ব্যানার্জির এই যে ছবিগুলো বেশি দামে বিক্রি হতো, কারা কিনতো? শিল্পপতিরা কিনতো। কারণ কোথায় টানাতো? টয়লেটে টানিয়ে রাখতো, কোষ্ঠকাঠিন্য হলে ওই ছবিটা কাজে লাগতো। আচ্ছা, ঠিক আছে, এই কথার পরিপ্রেক্ষিতে একদম শেষ যেই কথায় আসছি সেটা হচ্ছে, দেখা যায় তৃণমূলের বহু বিধায়ক নাকি শোনা যাচ্ছে যে তারা বিজেপিতে যোগদান করার চেষ্টা করছে। ইভেন কালকুলি ঘোষ দস্তিদার, সে অব্দি বিজেপির সম্পর্কে ভালো কথা বলছে। সে একসময় অগ্নিমিত্রা পলকে বাজেভাবে কটাক্ষ করেছিল সংবাদ মাধ্যমের সামনে, সে অব্দি এখন বিজেপির বিরুদ্ধে মানে ভালো কথা বলছেন। তাহলে কি মানে তৃণমূলের দলটাই, মানে সেই দলটাই খড়কুটোর মতো ভেঙে পড়ছে? ওটা কি মানে একদম শেষ অবস্থায়? এজেন্ডা ভিত্তিক দল কখনো চলে না। তৃণমূল একটা এজেন্ডা ভিত্তিক দল ছিল। তার প্রথমে ওয়ান টাইম এজেন্ডা ছিল অ্যান্টি সিপিএম, তা করে সে ক্ষমতায় এসেছিল। পরবর্তীকালে তার এজেন্ডা হচ্ছে অ্যান্টি বিজেপি। তো একটা দল দাঁড়িয়ে থাকে একটা দর্শনের ওপর, একটা আদর্শের ওপর। তৃণমূল মাঝে মাঝে বলতো না যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করব। তো একটা দল যখন একটা দল মানে কাউকে প্রধানমন্ত্রী করতে যায়, তার মানে সেটা সর্বভারতীয় দল। তো তাদের যে ম্যানিফেস্টো, সেখানে কি আছে সেটা একটু পড়ে দেখা দরকার ছিল। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের বিদেশ নীতি কী হবে, তো বিদেশ নীতি আকাশের দিকে তাকিয়ে রইল। কারণ বিদেশ নীতি কী হবে একটা দলে, সেটা তো থাকা দরকার। বিজেপিরও আছে, কংগ্রেসেরও আছে, বামপন্থীদেরও আছে। তো যে দলটা শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য দলটা তৈরি হয়েছিল, তো সেই দলটার মধ্যে যারা ক্ষমতার লোভ নিয়ে দিয়েছিল, যারা এখন এসব কথা বলছেন, তারাই নির্বাচনের আগে বুঝতে পারেননি যে তৃণমূলটা কি, তখন তারা ছাড়েননি। এখন তারা তাদের বিধায়ক পদ, সাংসদ পদ বাঁচানোর জন্য বিজেপির শরণে আসছেন। আবার ফিরহাদ হাকিম নাকি সন্ন্যাস নেওয়ার দিকে যাচ্ছেন, উনি নাকি রাজনৈতিক সন্ন্যাস নেবেন শুনছি। তো এইসব সন্ন্যাস টন্যাস আগে নেয়নি। আমি 7 খোপ পায়রা খেয়ে বেড়াল এখন তপস্বী হয়েছে, কাকলি ঘোষ দস্তিদার এখন তপস্বী হয়েছে। ওই যে পিজি হসপিটালের ভেতরে যেসব মায়েদের সন্তান স্বাভাবিকভাবে আসে না, তাতে যে ইভিএফ না কি পদ্ধতিতে করানো হয়, সেটা তো কাকলি ঘোষ দস্তিদারের হাতে দেওয়া।
তো এগুলো উনি জানতেন না? উনি তো ডাক্তার, স্বাস্থ্য খাতে এত কিছু হয়েছে, ওনার তো গোটা ফ্যামিলি ডাক্তার, উনি একবারও তো প্রতিবাদ করেননি। এখন ওনার মনে হয়েছে বিজেপি ভালো, এখন আমি থাকবো না, তার মানে ওই যে ডুবন্ত জাহাজ, এখন সব ইঁদুর পালাচ্ছে, মমতা ব্যানার্জি মাছ তুলে দাঁড়িয়ে হায় হায় করছে। এখন মমতা ব্যানার্জির স্থান হচ্ছে, সবাইকে তো বাংলাদেশ নেবে না, মমতা ব্যানার্জিকেই নেবে, তো উনি ওখানে চলে যাক বিনা পাসপোর্টে বিনা ভিসায়, ওনার ওটা জায়গা, কার অনুপ্রবেশ কীভাবে যেতে হবে বাংলাদেশে ওটা আমার থেকে উনি ভালো জানেন, কারণ উনি যাদেরকে নিয়ে এসেছিলেন তারা ওই পথ দিয়ে এসেছিল এবং ওই পথ দিয়ে উনি ফিরে যেতে পারবেন। একসময় আইন শাসনের ঊর্ধ্বে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্ট নোটিশ দিল এবং রায় দিল যে বিদেশে যেতে পারবেন না, তদন্তে সহায়তা করতে পারবেন, কিন্তু তারই পরিপ্রেক্ষিতে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে যাতে সে বিদেশ যেতে পারে। কি বলবেন? আচ্ছা শুনুন, আমি একটা কথা বলি, আপনার যদি শরীরে প্রবলেম হয়, শারীরিক অসুস্থতা হয়, তাহলে আপনি আপনার পয়সা অনুযায়ী যাবেন, কলকাতায় দেখাতে চেষ্টা করবেন, কলকাতা না হলে আপনি চেন্নাইতে যাবেন, তাই তো? আর যাদের আরেকটু বেশি পয়সা আছে তারা বিদেশে যাবে। তো বিদেশে যাবে কোথায়? আমেরিকা বা আপনার সিঙ্গাপুর, এখানে চিকিৎসা করতে যাবে। আর আমেরিকার ভালো লোকরা শুনেছি নাকি কিউবায় চিকিৎসা করতে যায়, ওখানে চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। কিন্তু আপনি কোনোদিন শুনেছেন দুবাইতে মানুষ চোখের চিকিৎসা করতে যায়? দুবাইতে চোখের চিকিৎসা করতে যেত আমি কোনোদিন শুনিনি। আমার এই 35 বছরের সাংবাদিকতার লাইফে যতটুকু খোঁজ খবর নিয়েছি, যে পড়েছি, জেনেছি, দুবাইতে কোনো উন্নত মানের আই হসপিটাল এবং আই সার্জন আছে বলে আমার জানা নেই। তাহলে দুবাইতে উনি চোখের অপারেশনের নাম করে কী কাজে যেতেন সেটা প্রশ্ন। দুবাইতে ওনার সাম্রাজ্য আছে প্রশ্ন। আমি ওনার ওইগুলো ছেড়ে দিচ্ছি, আমি শুধু একটা কথা বলছি, উনি একটা ক্লাব বানিয়েছিলেন, তার নাম হচ্ছে ডায়মন্ড হারবার FC। হ্যাঁ, এই ক্লাবটা একদম জাম্প করে লিগে উপরে সারিতে চলে এলো, যেটা একদম 5th ডিভিশন থেকে খেলে খেলে উঠতে হঠাৎ করে লাভ দিয়ে উপরে চলে এলো, আই লিগের চ্যাম্পিয়ন হলো। এই ক্লাবটায় টাকা দিল কারা? এই যে এত বিদেশি, এত গ্রাউন্ড স্টাফ, এত কিছু, এই টাকাগুলো কোত্থেকে এলো? কোন ব্ল্যাক মানি এখানে হোয়াইট হলো? এই ডায়মন্ড হারবার FC নিয়ে কিন্তু তদন্ত করা দরকার। এখানেও কিন্তু অভিষেক ব্যানার্জির টাকা দুর্নীতি লুকিয়ে আছে। আমার খুব খারাপ লাগে, একদম অল্প বয়সী একটা ছেলে, পড়াশোনা নিয়েও তো এখন লোকে প্রশ্ন করছে যে তার সার্টিফিকেট নিয়ে, আমি সেসব ব্যাপারে যেতে চাই না। যে একটা অল্প বয়সী ছেলে, সে এতখানি করাপ্টেড হয়ে গেল বা এতখানি অধ্যত্ত আচরণ করলো যে সে নিজেকে মুখ্যমন্ত্রী মনে করতো। একসময় দুটো ভাগ তৃণমূলের মধ্যে, শেষ দিকে দুটো ভাগ, এবং এই ভাগের কারণে সে আইপ্যাককে সঙ্গে নিয়ে অনেক কিছু করেছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতির পেছনে, এই যে সরকারি প্রশাসনিক দুর্নীতির পেছনে আইপ্যাক আছে, আইপ্যাককে সে ডেকে এনেছে। এবার সুতরাং অভিষেক ব্যানার্জির তো এই বিষয়টা এবার তো ধরা পড়বেই, সামনে আসবে একের পর এক, কোনটার থেকে বাঁচবে একের পর এক। আমি তো বললাম ডায়মন্ড হারবার FC দুর্নীতি তদন্ত করা উচিত। কলকাতার ট্রাম উঠিয়ে দিয়েছে এরা, পৌরসভা ট্রাম লাইনের ওপর আলকাতরা মেরে দিয়েছে যাতে ওখান দিয়ে ট্রাম না চলতে পারে। ট্রামের যে জমিগুলো, এই যে ট্রাম ডিপু, যে জমিগুলো নোনাপুকুর থেকে শুরু করে টালিগঞ্জ ট্রাম ডিপু, এই জমিগুলো বিভিন্ন কোম্পানিকে বেচে দিয়েছে শপিং মল করার জন্য। ট্রামের কোনো উন্নত করেনি। সারা বিশ্ব জুড়ে ট্রাম একটা পরিবেশ বান্ধব, আজকে সারা পৃথিবীতে ট্রাম নতুন করে চালু হয়েছে এবং ট্রাম চলছে। কলকাতাটা ঐতিহ্য ছিল যে ট্রাম, ব্রিটিশরা যেটা করে গেছিল, সেই ঘোড়ায় টানা ট্রাম থেকে আজকের ট্রাম। এই ট্রামটাকে প্রথমে এরা 2 কামরা থেকে 1 কামরা বানালো, তারপর বললো AC, তারপর করে ট্রাম লাইনগুলো তুলে দিল, রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে এসব গল্প টল্প দিয়ে, তারপর যেটা করলো এখন হেরিটেজ ট্রাম লাইন করে দিয়েছে। হেরিটেজ ট্রাম কখন আসে কখন যায় কেউ জানে না। এইভাবে সর্বস্তরের দুর্নীতি করেছে অভিষেক ব্যানার্জি। অল্প বয়সে এত বড় দুর্নীতিবাজ হয়েছিলেন যে এই বয়সে কেউ এই দুর্নীতির ওপরে PhD করতে পারে। উনি PhD ওনাকে দেওয়া উচিত, এই দুর্নীতির ওপরে PhD দেওয়া উচিত। আর ওনারা তো ডক্টরেট খুব ভালোবাসে, কারণ মমতা ব্যানার্জি একটা ইস্ট জর্জিয়া বলে কোনো একটা প্রতিষ্ঠান থেকে ডক্টরেট নিয়ে এসেছিলেন, তো ওনাকে এর ওপরে ডক্টরেট যদি কোনো প্রতিষ্ঠান দেন খুব ভালো হবে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আজকে আমাদের সাথে ছিলেন সাংবাদিক রক্তিম দাস। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের যে মূল্যবান মতামত তা কমেন্ট বক্স খোলা আছে, সেই কমেন্ট বক্সে জানাবেন। দেখতে থাকুন, শুনতে থাকুন পলিটিক্যাল ডেইলি।